তোমরা হয়তো সবাই জানো প্রতিশোধ জিনিসটা খুব খারাপ। তোমরা কি এটা শুনেছ মানুষ ভূত হয়ে কেউ কারোর প্রতিশোধ নিচ্ছে? চলো এইরকমই একটা সত্যি ঘটনা বা ভূতের গল্প আজ তোমাদের শোনাবো। শুরু হচ্ছে আজকের গল্প। সুপারভিউ টিভি কোম্পানির কলকাতা জোনের এজেন্ট হিসেবে গ্রাম বাংলায় ঘুরে বেড়াতে হয় সুমনকে। চষে বেড়াতে হয় এক শহর থেকে অন্য শহর, এক জেলা থেকে অন্য জেলা। এইরকম ঘুরতে ঘুরতে সেই অনেক দিন পর এসেছে পানিপাতনিতে। পানিপাতনি বাস স্ট্যান্ডের কয়েক হাত তফাতে মা জগদম্বা লজে একখানা ঘর রাখা আছে সুমনের। কোম্পানি পেমেন্ট করে। কোম্পানির আরও অনেক এজেন্ট আছে। বছরভরে তাদের যাতায়াত চলে পানিপত্নীতে। জাতীয় সড়ককে মেরুদণ্ডের মতো রেখে গড়ে ওঠা এই ছোট্ট জনপদ পানিপাতনি। ঠিক শহর না হলেও ভিডিও পার্লার, ইন্টারনেট পার্লার, বিউটি পার্লার আরও মোবাইল ফোন পরিষেবা পুরোপুরি ঢুকে গেছে পানিপাতনিতে। কদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। হোটেলের কাউন্টারে গলায় মাফলার জড়িয়ে বসেছিলেন হোটেলের মালিক শ্যামবাবু। সুমনকে দেখে খুশি হলেন, বললেন, আরে সুমন ভাই যে, আসুন আসুন, অনেক দিন পর যে। শ্যামবাবুর বয়স 50-এর আশেপাশে। গায়ের রং কালো, মাথাখানা বিরাট, ফ্যাল ফ্যাল চোখ, মুখ ভর্তি দাঁড়ি গোপ দেখলেই মনে হয় আপনা আপনি সম্ভ্রম ভরে ওঠে। আজ আবার কপালে লাল টিপ লাগিয়েছেন। হোটেল ব্যবসার পাশাপাশি তিনি এখানে সেখানে টুকটাক পূজা আর্চাও করে থাকেন। 1 বছর হবে। সুমন শ্যামবাবুকে নমস্কার করে জানতে চাইলেন, আপনারা কেমন আছেন শ্যামবাবু? শ্যামবাবু চোখ বুজে নমস্কার করে বললেন, মা মহামার আশীর্বাদে এই কোনো রকম আছে। আপনার সব খবর ভালো তো ভাই? সুমনের বয়স বেশি নয়, 40-এর আশেপাশে। মাঝারি হাইট, গায়ের রং ফর্সা দেখে মুখ চোখ ভালো। কাঁধ ঝাঁকিয়ে বললেন, ফাইন আছি। পানিপাতনির কাজ একদিনের মধ্যে শেষ হয়ে গেল সুমনের। ডিস্ট্রিবিউটরের ঘর থেকে কালেক্ট করে আনা তথ্যগুলো এক এক করে রিপোর্ট তৈরি করে ফেলল। তারপর সন্ধ্যের পর জ্যাকেটটা গায়ে চড়িয়ে বেরিয়ে পড়ল ঘুরতে। পানিপাতনি জায়গাটা বেশ মনোরম। লোকজন, গাড়ি ঘোড়া, দোকানপাট থাকলেও তেমন একটা গ্যাঞ্জাম এখানে নেই। এখানকার চমচমের খুব সুনাম আছে। একটা দোকানে বড় দেখে খান পাঁচেক চমচম গপ গপ গিলে মন খুশি হয়ে গেল সুমনের। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড ছাড়িয়ে চলে এলো নদীঘার মোড়ে। এখান থেকে মিনিট 5 দূরে ডাকাত কালীবাড়ি। তারপরে মিনিট 2 হাঁটলেই ছায়াচিত্র সিনেমা হল। পানিপাতনিতে এলে ছায়াচিত্র হলে নাইট শোয় একটা করে ছবি সুমনের বাঁধা। হিন্দি বা ইংরেজি সে যেমনই হোক, জীবনে ছবি অনেক দেখেছে সুমন। তার উপর এখন টিভির দৌলতে ঘরে বসেই রিমোট টিপে যত খুশি ছবি দেখা যায়। তাই ছবি দেখার লক্ষ্য তার নয়, লক্ষ্য হলো টাইম পাস। বাড়তি হলো সিনেমা হলের মালিক রবিবাবুর সঙ্গে একটু আড্ডা মেরে আসা। টিভি আর সিনেমা নিজেরা ভাই ভাই না হলেও ভাইয়েরা ভাই তো বটে। অতএব রবিবাবু বলতে গেলে তারই লাইনের লোক। কিন্তু হাঁটতে হাঁটতে ছায়াচিত্র হলে সামনে এসে সুমন একটু হতাশ হলো। টিভির দাপটে সিনেমার ব্যবসার হাল দিন দিনে খারাপ হয়ে যাচ্ছে, সে তা জানে। তার জন্য রবিবাবু তাকে খোঁচা মেরে কথাও শোনান, কিন্তু তাই বলি এই অবস্থা। সার্চলাইট ডে লাইট তো দূরের কথা, টিম করে একটা লো ভোল্টেজের বাতি জ্বলছে। তাতে হলের গায়ে লাগানো ছবির পোস্টারটাও ঠিকমতো পড়া যাচ্ছে না। লোকজনও আশেপাশে বিশেষ একটা চোখে পড়ল না। কাউন্টারের মুখ পর্যন্ত চাদরে ঢেকে একজন বসে বসে ঝিমোচ্ছিল। লোকটাকে চিনতে পারল না সুমন। গেটে যে লোকটা দাঁড়িয়ে আছে সেও অপরিচিত। তার চেয়ে বড় কথা, গেটকিপারের পাশে রবিবাবু দাঁড়িয়ে থাকেন। কীরকম কি টিকিট বিক্রি হলো নিজে দাঁড়িয়ে থেকে তা দেখেন। কি আজ রবিবাবু কই? রবিবাবু আজ আসেনি? এরও আপদমস্ত, চাদরে ঢাকা, বেশ রোগা, তবে চোখ দুটো জল জ্বলে। পাল্টা প্রশ্ন করল, কোন রবিবাবু? আরে হাউসের মালিক রবিবাবু, রবিরঞ্জন দাস। উনি তো আজ আসেননি। আসেনি?
না, উনি কাজে ব্যস্ত আছেন। লোকটা মুখ ঘুরিয়ে নিলেন। শুধু ছবি হবে আজ, আড্ডাটা আর হবেন না। ভারী রসিক মানুষ এই রবিবাবু। মুখ চোখে নানান ভঙ্গি করে এক একটা এমন মজার কথা বলে যে হাসি চাপা দেয়। ব্যবসার এই দুরবস্থার মধ্যে কী করে যে এত হাসি খুঁজে পায় তা আমি ঠিক জানি না। মনটা দমে গেল সুমনের। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে এগিয়ে গেল ছবির ডিসপ্লে বোর্ডের দিকে। বাংলা বই চলছে। স্টিল ফটোগ্রাফার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভূতের বই, কিন্তু অসম্ভব বোকা বোকা নাম। সিনেমার নাম দেখা হবে মাঝরাতে। বাংলা সিনেমার স্বাদে এই হাল জাগে, তার তো সময় কাটানো নিয়ে কথা। সুমন এগিয়ে গেল টিকিট ঘরের দিকে। ব্যালকনি একটা টিকিট কেটে সে ঢুকে পড়ল। গেটকিপার টিকিট ছিঁড়ে অর্ধেকটা তার হাতে ধরিয়ে দিয়ে পড়ল। লাইটম্যান নেই, আপনি আপনার মতো জায়গা বেছে নিয়ে বসে পড়ুন। যা বাবা, লাইটম্যানও নেই? না, এইভাবে বেশি দিন রবিবাবু টানতে পারবে না বলে মনে হয়। যে কোনো দিন হাউসে তালা পড়বে। দোতলা সিঁড়ির মুখে একটা 0 পাওয়ারের লাইট জ্বললেও ব্যালকনিটা পুরোপুরি অন্ধকার। অনেককাল ধরেই এখানে সুমনের যাতায়াত, তাই লাইটের সুইচ খুঁজে পেতে তার কোনো অসুবিধা হলো না। আলো জ্বালিয়ে পিছন দিকে ভালো জায়গা দেখে বসে পড়ল সে। সারি সারি সিট ফাঁকা পড়ে আছে, একটাও লোক নেই। দেখতে দেখতে গাটা কেমন যেন ছমছম করে উঠল। মিনিট 15 কেটে গেল। ওয়ার্নিং বেলও পড়ে গেল। ব্যালকনির গেট ঠেলে ভিতরে ঢুকে এলো কয়েকজন লোক। তারাও নিজেদের মতো জায়গা খুঁজে নিয়ে বসে পড়ল। তাদের মধ্যে একজন লুঙ্গি পরা লোক সেখানে যাচ্ছিল। সিটে বসে পা তুলে বেমালুম বিড়ি খেতে শুরু করলো। ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য এইটুকু কম্প্রোমাইজ না করলেই নয়। দেখে গাটা পুরো জ্বলে যাচ্ছিল সুমনের। কি আর করবে, সুমন চুপ করে রইল। বই শুরু হয়ে গেল। গেট থেকে উপরে এসে ব্যালকনির লাইটটা নিভিয়ে দিয়ে গেট টেনে চলে গেল গেটকিপার। কয়েকটা বোকা বোকা অ্যাডের পর পর্দায় রক্তপাতের আয়নার মতো একটা মুখ ভেসে উঠল। ব্যাকগ্রাউন্ডে শ্মশান দাউ দাউ করে চিতা চলছে। নানা সাইজের মরার মাথা শর্ট শর্ট নাচতে নাচতে ফুটিয়ে তুলছে বইয়ের টাইটেল, দেখা হবে মাঝরাতে। বাহ, হেভি টেকনিক তো। নামটা যাই হোক, গল্পটা জমে যেতে পারে। সুমন পিঠটা টান করে বসলো। শুরু হয়ে গেল গল্প। এক বয়স্ক ভদ্রমহিলা ওপর ভূত ভর করেছে। ভদ্রমহিলার বাসের মতো সরু নাক, জোড়া ভুরু। বয়স গেলেও এখনও সুন্দরী। চোখ কপালে তুলে তিনি সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। চিৎকার করে বলছেন, আমায় রক্ত দাও, আমি রক্ত খাবো। বড্ড খিদে আমার, কতদিনই বা না খেয়ে থাকবো। কে বলে বাংলা সিনেমার মান পড়ে গেছে? ভদ্রমহিলা তো দুর্দান্ত অ্যাক্টিং করছেন। এমন জীবন্ত যে রীতিমতো ভয় ভয় করে উঠল সুমনের। আচমকা সারা শরীর প্রচণ্ডভাবে ঝাঁকিয়ে উঠল ভদ্রমহিলা। আস্তে আস্তে চোখ দুটো নর্মাল হয়ে এলো তার। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে ঠিক যেন সুমনের চোখ এসে স্থির হয়ে গেল। ওরে বাবারে, কি ভীষণ সে চোখের দৃষ্টি! সুমন আর সহ্য করতে পারল না, সরিয়ে নিল সে চোখ। ভদ্রমহিলা খলখল করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, কি রে, আমায় রক্ত দিবি নে? আমার সব রক্ত চেটেপুটে খেয়েছিস, আমায় রক্ত দিবি নে? সিনেমার ছবি কখনো কথা বলে দর্শকের সঙ্গে। মাথাটা কীরকম ভোঁ ভোঁ করে উঠল সুমনের। আর তারপরে সে চোখের সামনে যা দেখলো, মাথাটা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হলো তার। সুমন দেখল ভদ্রমহিলা সিনেমা হলের পর্দা থেকে শটান বেরিয়ে পা পা করে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছেন। হাতটা নাড়িয়ে স্পষ্ট তাকে লক্ষ্য করে যেন বলছেন, দাঁড়া দাঁড়া, আমি আসছি। তোর শরীরের অনেক রক্ত, গরম গরম টাটকা টাটকা রক্ত। উফ, কি আজ খাবো রে, খুব মজা হবে আজ। ভদ্রমহিলা জিভ চাটতে শুরু করলেন, শুধু কথাই বললেন না। পর্দা থেকে ছবির মানুষ নেমেও আসে না। এতটা বাড়াবাড়ি কিছুতেই সম্ভব নয়। নিগাত কিছু গোলমাল এর মধ্যে আছে। সিট থেকে তড়াক করে উঠে পড়ল সুমন। সঙ্গে সঙ্গে ব্যালকনির দর্শকরা একসঙ্গে গলা মিলিয়ে হেসে উঠল। সুমন চমকে উঠে তাকিয়ে দেখল, দর্শক কই? 5টা সিটে বসে আছে 5টা কঙ্কাল। না, যথেষ্ট হয়েছে, মাথায় থাকুক আমার সিনেমা।
মাথায় থাকুক আমার টাইম পাস। আর্তনাদ করে সুমন হুড়মুড়িয়ে ব্যালকনির গেটে ছুটে গেল। সিঁড়ির দিকে গিয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে প্রাণপণে ছুটতে লাগলো। ছুটছে। তারপর আর কিছু তার মনে নেই। কতক্ষণ ঠিক আমি বলতে পারবো না। আস্তে আস্তে জ্ঞানটা ফিরে এলো সুমনের। চোখ মেলে দেখলো সে শুয়ে আছে। তখনও বুকটা তার উঠছে পড়ছে। আতঙ্কে গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। ধর্মর করে উঠে বসলো সে। উঠবেন না সুমন ভাই, ও সুমন ভাই, উঠবেন না। ভারী গলায় কে যেন বলে উঠলেন। আর একটু শুয়ে থাকুন। এই গলা সে চিনে। সুমন বাঁদিকে ঘাড় ঘোরাতে দেখলো লজে শ্যামবাবু। সঙ্গে সঙ্গে বুকটা তার হালকা হয়ে উঠল। বলল, না ঠিক আছে, আমি কোথায় শ্যামবাবু? শ্যামবাবু বললেন, তুমি তো মন্দিরে। সুমনের মাথাটা পরিষ্কার হয়ে উঠল। তাকে দেখলো ঠিক তাই। ডাকাতকালীর মন্দিরে সে আছে। দূরে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে। তার সামনে চাদরে কুটিছুটি মেরে বসে আছে এই লোকটা শ্যামবাবুর চেলা। একটু আগে এই পথ দিয়ে সুমন যখন আতঙ্কে পাগলের মতো ছুটছিল তখন সে ছুটে গিয়ে তাকে ধরেছিল। তারপর মন্দির থেকে বেরিয়ে শ্যামবাবু তার সঙ্গে হাত লাগান। শ্যামবাবু মন্দিরে তখন রাতের পুজোয় বসেছিলেন। সুমন তারপরে অজ্ঞান হয়ে যায়। শ্যামবাবু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সুমন ভাই, এদিকে কোথায় গেছিলেন এই রাত বিরেতে? কেই বা তাড়া করেছিল আপনাকে? সুমন থরথর করে কেঁপে উঠল। শ্যামবাবু তাকে ভরসা দিয়ে বলল, আপনি এখন মায়ের মন্দিরে, সম্পূর্ণ নির্ভয়ে সমস্তটা খুলে বলুন তো। আরও কিছুক্ষণ লাগলো সুমনের নিজেকে সামলাতে। তারপর ভয়ে ঢোক গিলতে গিলতে সমস্তটা খুলে বললেন। শুনে শ্যামবাবু যেন আকাশ থেকে বললেন, কি করেছেন? ছায়াচিত্র হল তো মাস 6 ওপর বন্ধ। আপনি গিয়েছিলেন যেখানে বায়োস্কোপ দেখতে, যাওয়ার আগে আমাকে একবার বলবেন তো। ছায়াচিত্র বন্ধ? কি বলছেন আপনি? সুমন চেঁচিয়ে উঠল। সে খুব দুঃখজনক ঘটনা। শ্যামবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, জানেন তো সিনেমা ব্যবসার হাল। ছায়াচিত্র হলের মালিক রবিবাবু হাউস চালাতে গিয়ে ধার দেনায় পুরো ডুবে গিয়েছিলেন। মহাজনদের বালায় পানিপাতনি থেকেই পালিয়ে যান। শোকে দুঃখে বিছানা নেন তার স্ত্রী, পরে সুসাইড করে মারা যান। এ তল্লাটে তার মতো সুন্দরী আর একটাও ছিল না। মরার পর দেখতে গিয়েও চোখ ফেরাতে পারছিলাম না। জানেন, বুঝলেন কিছু? দাঁড়ান। সুমন হঠাৎ করে কীরকম উত্তেজিত হয়ে উঠল। ভদ্রমহিলার কি জোড়া বুড়ো ছিল? ঠিক বলেছেন আপনি। শ্যামবাবু অবাক হলেন। আপনি কি করে জানলেন সুমন ভাই? সুমন সিনেমার কথা বলল। শুনে শ্যামবাবুর চোখ গোল হয়ে গেল। কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে বললেন, জোর বাঁচান, বেঁচে গেছেন আপনি। মা কালী আপনাকে আজ রক্ষা করেছেন। সুমন উঠে পড়ল। ঘরের দিকে চেয়ে দেখল রাত 10টা বেজে গেছে। হোটেলে সারাদিনের হিসাব বুঝে নিয়ে এই সময় রোজই মন্দিরে চলে আসেন শ্যামবাবু। রাতের পুজো সেরে এখান থেকেই নিজের বাড়ি চলে যান। আজ আর তিনি বাড়ি না গিয়ে সুমনকে হোটেলে পৌঁছে দিলেন। সুমনও না করল না। এখনও ভয়ে চমকে উঠছে তার বুকটা। নদিকা মোড়ের দিকে স্টার্ট করার আগে শ্যামবাবু হঠাৎ দাঁড়িয়ে গেলেন। আঙুল তুলে দূরে দেখিয়ে বললেন, ওই আপনার ছায়াচিত্র হল, কিছু দেখতে পাচ্ছেন? সুমন ভয়ে তাকালো। এখান থেকে ছোট্ট একটা মাঠ পেরিয়ে তারপর ছায়াচিত্র সিনেমা হল। কিন্তু কোথায় হল? কিছুমাত্র দেখা যাচ্ছে না। অন্ধকার ঘুটঘুট করছে। শ্যামবাবু ঠিকই বলেছেন, মা মহামায়ার কৃপা ছাড়া আজ বেঁচে ফিরতে তাকে হতো না। হোটেলে ফিরে চোখ মুখ ধুয়ে শুয়ে পড়ল সুমন। বড় এক কোটি জল খেয়ে শ্যামবাবুকে গুড নাইট বলে তাড়াতাড়ি লেপ টেনে শুয়ে পড়ল। রাতটা কাটিয়ে ভালোই এখান থেকে পালাতে পারলে সে বাঁচে। কিন্তু সব হিসেব কি আর মানুষের ঠিকঠাক থাকে না ঠিকঠাক হয়? মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল সুমনে। চোখ মেলে চেয়ে হাড় তার হিম হয়ে গেল। মশারি ঠেলে কালো একটা গোল অন্ধকার ঝুঁকে পড়ছে তার মুখের ওপর। লেপ ছুঁড়ে মশারি ছিঁড়ে নেমে পড়ল সে। চিৎকার করে পড়ল, কে তুমি? চেঁচাবেন না সুমন বাবু। অন্ধকারের ভিতর থেকে কি যেন বলে উঠলেন,
লাইটটা জ্বালান আগে। সুমন ছুটে গিয়ে লাইটটা জ্বালিয়ে ভয়ে শিউরে উঠল। ঘরে দাঁড়িয়ে আছেন রবিবাবু। ছায়াচিত্র হাউসের জলজ্যান্ত মালিক রবিবাবু। সেই মাঝারি হাইট, ফর্সা রং, চোখে একটা চশমা, ঠোঁটের কোণে বাঁকা হাসি। এ কি আপনি? আপনি এখানে কি করে এলেন? সুমন বলল। আপনি আমার ঘরের মধ্যেই বা ঢুকলেন কি করে? হ্যাঁ বলছি, রবিবাবু বললেন। কিন্তু তার আগে বলুন, পালিয়ে এলে কি আর বাঁচা যায় সুমনবাবু? আমার স্ত্রীর হাত থেকে বেঁচেছেন, কিন্তু এবার যে আমার টান, তার জন্যই তো কীরকম দেখা হয়ে গেল বলো তো এই মাঝরাতে। রক্ত জল হয়ে গেল সুমনের। কাঁপতে শুরু করলো সে। আপনি? হ্যাঁ ঠিক ধরেছেন, শ্যামবাবু আপনাকে মিথ্যে বলেছেন। সুমনবাবু শুনলেন? হাসতে হাসতে নিজের স্টাইলের কথা বলে চললেন রবিবাবু। আমি বাড়ি থেকে পালাইনি, বুঝলেন? আমিও আমার মিসেসের মতো সুসাইড করেছিলাম। নদীতে ডেড বডি ভেসে গিয়েছিল বলে কেউ ঠিক জানতে পারেনি আমি কি করেছিলাম, বুঝলেন? সুমন ভয়ে কাঠ হয়ে গেল। একবার বেঁচে ফিরেছ, কিন্তু এবার বড় কঠিন চক্করে পড়েছ। মাথার চুলগুলো একটা একটা করে দাঁড়িয়ে যেতে লাগলো সুমনের। কি করছেন তখন থেকে? গলা সাপছেন নাকি? সুমন চেয়ে রইল। হঠাৎ রবিবাবু গম্ভীর হয়ে গেলেন। গলা বদলে বললেন, শুনুন মশাই, আপনাকে একটা হেল্প করতে হবে। আমাকে? রাইট। আপনার সঙ্গে একটা পুরনো হিসেব চোকানোর আছে। এর জন্য আপনি পানিপাতিতে কবে আসবেন তার জন্য আমি হাঁ করে বসে আছি, জানেন? হিসেব? হ্যাঁ, এই তো এতক্ষণে গোটা শব্দ ফুটেছে। রবিবাবু বলে চললেন, যত নষ্টের গোড়া আপনারাই। আপনাদের টিভি কোম্পানি আমাদের পথে বসিয়ে দিয়েছে। আমাদের এতদিনের স্বাদের ব্যবসা ডাকে তুলে দিয়েছে, শেষ করে দিয়েছে আমার। কিন্তু আমরা শুধু একাই বা শেষ হব কেন চাঁদু? আপনাকেও আমাদের পার্টনার হতে হবে, বুঝলেন? ব্যাস, হিসেব সমান সমান। রবিবাবু অট্ট হাসিতে ফেটে পড়লেন। সুমন তার দিকে চেয়ে রইল। চেয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো আর সে ভয় পাচ্ছে না। আসলে মানুষ খুব বেশি ভয় পেলে ভয়বোধটা মনে হয় কমে যায়। সুমনেরও তাই হয়েছে। কি সুমনবাবু, আমার প্রস্তাবটা পছন্দ হলো না বুঝি? রবিবাবু বললেন। হাঁ করে কি দেখছেন বলুন তো? আমার মুখের দিকে কিছু লেখা আছে কি? আপনি আমার পার্টনার হলে দুজনে মিলে আমরা হাউসে বসে প্রাণ ভরে আড্ডা মারব, কি বুঝলেন? ঠিক তো? সুমন তার দিকে চেয়ে রইল। আরে কি ভাবছেন মশাই, কিসে এত ধ্যান করছেন? আসলে মাথা থেকে সব ভয়, সব টেনশন বেরিয়ে গেলে তখন আসল কথাটাই মনে পড়ে মানুষের। সুমনেরও মনে পড়ল মা মহামায়া। একবার না বলতেই বাঁচিয়েছে, আর একবার নয় বাঁচালে বলে সুমনবাবু বড় মা বলে চিৎকার করলেন অনেকবার। সুমনের চোখে জল ভরে উঠল। সে প্রাণপণ দিয়ে মাকে ডাকতে লাগলো। মা, বড় মা, এইবারটা আমাকে বাঁচিয়ে দাও। আমি আর কোনোদিন কারোর ক্ষতি করব না, ক্ষমা করে দাও মা আমাকে। গল্পটি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। গল্পটি ভালো লাগলে তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আমরা আসি প্রতিদিন রাত ঠিক 9টার সময় আপনাদের জন্য, আপনাদের গল্প শোনানোর জন্য। আমাদের গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেল বিটি রেডিও স্টেশন .0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।